অঙ্কটা শুরু করার আগে একটা বেসিক ক্লিয়ার করি ফিন্যান্সের। আমাদের জীবনে দুটি বিষয় ঘটে থাকে। আমরা হয় ঋণ নিই অথবা আমরা টাকা জমা রাখি। মানে ব্যাপারটা হলো, যেমন আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি ঋণ নিচ্ছেন, আর আপনার কাছে যদি টাকা উদ্বৃত্ত থেকে যায়, আপনার খরচের পরে যদি থেকে যায়, তখন সেটাকে আপনি সঞ্চয় করেন বা জমা রাখেন। হ্যাঁ, তাহলে এখানে দুটো বিষয়ের জন্য আমরা ঋণ নেওয়া এবং জমা দেওয়া। ঋণ নেওয়ার ক্ষেত্রে হলে আপনি পিভি অ্যানুইটি ব্যবহার করবেন। অনেকে এগুলো বুঝে না, মানে কোন ক্ষেত্রে পিভি অ্যানুইটি, আবার কোন ক্ষেত্রে ফিউচার ভ্যালু, কোন ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ব্যবহার করবে, এটা অনেকে জানে না, তাই এটা বলা। আবার জমা রাখার জন্য হলে তাহলে আপনি এফবি অ্যানুইটি ব্যবহার করবেন। যদি আপনি ঋণ নেন তাহলে আপনি পিভি অ্যানুইটি ব্যবহার করবেন, আর যদি আপনি জমা রাখেন তাহলে আপনি এফবি অ্যানুইটি ব্যবহার করবেন। ব্যাস, এতটুকুতে ক্লিয়ার। এবার আমরা যাই মূল অঙ্কের দিকে। তাহলে মূল অঙ্কটা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে একটা প্রশ্নে যে জিয়াঙ্গু এইচএসবিসি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নেয়। তাকে বার্ষিক 10% সুদ সহ সমান 5টি কিস্তিতে পরিশোধ করতে হবে উক্ত টাকা। খেয়াল করুন, ঋণ নিচ্ছে, তাই না? তাহলে ঋণ নেওয়ার জন্য আমি কি বলেছিলাম? ঋণ নেওয়ার জন্য হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ব্যবহার করতে হবে। এখন তাকে যে 5টি কিস্তিতে পরিশোধ করতে হবে, আমরা আজকে করতে যাচ্ছি কিস্তি পরিশোধের তালিকা সহ। তো প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে, প্রথমে আমরা প্রতি ওই যে 5টি কিস্তি দিবে, প্রতি কিস্তিতে তাকে কত টাকা করে করে দিবে, এবং এরপরে গিয়ে ঘ নম্বরে দেওয়া হচ্ছে একটা ঋণ পরিশোধের তালিকা। এটা প্রায় প্রতি বছরে দেখা যায় এরকম টাইপের অঙ্ক। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথমে প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে ওইটা করব আমরা। ফার্স্ট অফ অল আমরা লিখব গ নম্বরে, এখানে আমরা জানি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এটার সূত্র হচ্ছে এ মানে হচ্ছে কি ইনস্টলমেন্ট বোঝাচ্ছে বা প্রতি কিস্তির পরিমাণটা বোঝাচ্ছে। তারপরে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করবেন, তারপরে 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এই আইটার একটা বিশেষত্ব আছে, এটা হলো সুদের হার। ফিন্যান্সের মধ্যে আই না লিখে আপনি ছোট হাতের ক্যাডি ব্যবহার করতে পারেন, কস্ট অফ ডেট, আবার ব্যবহার করতে পারেন ছোট হাতের আর, অর্থাৎ তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করলেই হলো। ওকে, তাহলে এবার আসুন আমাদের এখানে কোনটা সমান কি, এটা আমরা একটু এখানে লিখে নিই। আমরা তাহলে বর্তমানে ঋণ নিচ্ছি 5 লক্ষ টাকা, এটা হলো পিভি। তারপরে আমাদের সুদের হার হলো 10%। 10%কে বলবো আমরা 0.10, অর্থাৎ আপনি 100কে যদি 10 দ্বারা ভাগ করেন, যদি পার্সেন্টে তুলে দেন, তাহলে 0.10 আসবে। তারপরে এন এর মান, অর্থাৎ আমরা টোটাল কয় বছরের জন্য ঋণটা নিচ্ছি? 5 বছরের জন্য। আমরা এখন বের করব ঋণের কিস্তির পরিমাণ, যেটা হচ্ছে এ সমান কত। তাহলে আমরা আগে মানগুলো বসিয়ে নিই। মানগুলোতে এটা হলো 5 লক্ষ টাকা পিবি, তারপরে এ ইন্টু থার্ড ব্র্যাকেট ইউজ করবেন, অনেকে সেকেন্ড ব্র্যাকেটটা একটু বিশ্রী হয়ে যায়, তাই 1 - 1 ডিভাইডেড বাই, আমরা মানটা যদি বসাই, আই এর মান হলো, আমরা এখানে বের করে রেখেছিলাম 0.10, তার পার্সেন্টটা তুলে দিয়ে। তারপরে এর আগে দশমিকের আগে আপনি 0 দিতে পারেন, ক্যালকুলেটর 0 আসবে। আপনি 0টা চাইলে দিতে পারেন, দশমিকের আগে 0 কোনো ভ্যালুই নেই, সেজন্য আমি দিই নাই। এন এর মান হলো 5, তারপরে আবার আই এর মান 0.10, থার্ড ব্র্যাকেটটা শেষ করলাম। এবার দেখুন অঙ্কটা খুব দ্রুত হয়ে যাবে যদি আপনি ক্যালকুলেটরটা ভালোভাবে ব্যবহার করতে জানেন। তাহলে দেখুন তবে অনেকের ভুল হয়ে যায়, তাই ভুল না হওয়ার জন্য আমি যে কাজটা শেখাচ্ছি এটা একটু খেয়াল করুন, মনোযোগ দিন। আপনি ক্যালকুলেটরে তোলার সময় ব্যবহার করবেন এখানে 1, উপরে আগে একটা দাগ দিলাম 1 মাইনাস, আপনি এই কাজটা আগে করে ফেলবেন সব সময়। তাহলে দেখুন আমি ক্যালকুলেটরে করি, তো ক্যালকুলেটরের মধ্যে থেকে আপনি যদি 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10, ব্র্যাকেটটা শেষ করতে হবে, আবার অনেকে ব্র্যাকেটটা শেষ করে না, তারপর পাওয়ার 5। তো সেক্ষেত্রে আমাদের মান আসতেছে কত? এখানে আসবে 0.628, সরি 8 তো নাই,
0.62 তারপরে হলো 1323। এবার নিচে আছে ভাগ দিয়ে 0.10। ওকে, তারপরে আসুন এবার এর পরবর্তী লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে। এবার আমরা ক্যালকুলেটরে তোলার সময় পুরোটা একসাথে তুলব। a ইন্টু 1 থেকে এটা বিয়োগ করব, তাহলে আমি কি করব, এখানে 1 মাইনাস আনসারটা চাপ দিব। তাহলে আনসারটা চাপ দিলে এখানে চলে আসলে এবার ভাগ দিব, ভাগ দিয়ে নিচেরটা 0.10। তাহলে ব্র্যাকেটে শেষ করে 3 দশমিক এখানে আসলো 3.790786 পুরো ফিগারটাই নিয়ে নেবেন, তাহলে অঙ্কটা পারফেক্ট হবে। 86769। এরপরে এবার আমরা যদি এখানে এটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে 5 লক্ষটা এখানে উপরে উঠে যাবে এবং এটা নিচে নেমে যাবে, অর্থাৎ 5 লক্ষকে আমাদের এটা দ্বারা ভাগ করতে হবে। এখন 3.790786 তারপরে হলো 769। ওকে, ক্যালকুলেটরের ফাংশনটা যদি না বুঝেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব আবার ছোট একটা ভিডিও দিয়ে। তাহলে এখানে আমরা এখন করব কি, 5 লক্ষ আগে তুলব ক্যালকুলেটরে, তারপরে ভাগ দিয়ে আনসারটা চাপ দিব এবং সমান দিব। তাহলে সমান দিলে আমাদের আসলো কি, এখানে 1,31,899 দশমিক সামথিং আসতেছে, অর্থাৎ 99.7 বা 8 এরকম আসতেছে। তো আপনার এখানে একটা বিষয় হলো, আপনি এটাকে চাইলে রাউন্ড ফিগার করে ফেলতে পারবেন, অর্থাৎ 1-2 বাড়িয়ে অথবা 1-2 কমিয়ে আপনি রাউন্ড ফিগার করে নেবেন আপনার অঙ্কের সুবিধার্থে। তো এখানে আমার আসতেছে 899.7। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি বা রাউন্ড ফিগার করে, কারণ আমার অঙ্ক করার সুবিধা হবে তখন 1,31,900। আমি এটাকে রাউন্ড ফিগার করে নিলাম, অর্থাৎ প্রতি কিস্তিতে জিয়াঙ্গুকে পরিশোধ করতে হবে 1,31,900 টাকা। ওকে, তাহলে এবার আসুন, আমাদের এটা কিন্তু গ নাম্বার শেষ। এখন যাচ্ছি আমরা ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলা হচ্ছে কি, উদ্দীপকের তথ্য থেকে একটি ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করো। ঋণ পরিশোধের তালিকা কয় বছরের জন্য, টোটাল 5 বছরের জন্য আমরা এখন ঋণ পরিশোধ তালিকাটা প্রস্তুত করব। তো আমরা এখন ঘ নাম্বার লিখব। এটা আরো ইজি, অনেকে কলামগুলোই মনে রাখতে পারে না, এটা টেকনিকটা সহ শেখাচ্ছি আমি। এখানে লিখব আমরা ঋণ পরিশোধের তালিকা। তাহলে এবার আমরা ঋণ পরিশোধের তালিকাটা দেখাচ্ছি। এখানে আমরা কলাম করব, কলামটা প্রথমে হলো বছর, তারপরে বছরের শুরুতে ঋণ, তারপরে হলো কিস্তি, এরপরে হলো সুদ পরিশোধ, তারপরে হলো আসল পরিশোধ এবং বছরের শেষে ঋণ। এভাবে আমরা বের করব। এবং এখানে 1, তারপরে হলো 2, 3, 4, 5। ওকে, এবার আমরা শুরু করি। তাহলে প্রথমে লিখব আমরা বছর, বছর লিখলাম, তারপরে হলো বছরের শুরুতে ঋণ, বছরের শুরুতে ঋণ, তারপরে হলো এখানে লিখবো আমরা কিস্তি, অর্থাৎ আমরা কিস্তি কত টাকা করে দিচ্ছি, কিস্তি পরিশোধ, তারপরে এখানে লিখবো সুদ পরিশোধ, ওই যে সুদ দিতে হবে আপনাকে, সুদ পরিশোধ, তারপরে হলো আসল পরিশোধ এবং এরপরে হলো বছরের শেষে ঋণ। এভাবে আপনি মনে রাখবেন, বছরের শেষে ঋণ। এখানে অনেক সময় দেখবেন বইয়ের মধ্যে আপনাকে 1, 2, 3, 4 দেওয়া আছে, ওগুলো আপনি ব্যবহার করবেন না, হ্যাঁ, ওগুলো এমনিতে বোঝার জন্য দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে পাচ্ছি প্রথম বছরে আমাদের বছরের শুরুতে ঋণ কত টাকা ছিল, 5 লক্ষ টাকা আমরা ঋণ নিয়েছিলাম। ওকে, তারপরে আসুন
কিস্তি কত টাকা করে দিচ্ছি আমরা রাউন্ড ফিগার 1,31,900 টাকা আমরা ঋণ পরিশোধ করব। এখন সুদ কত যাচ্ছে, তাহলে সুদ আমাদের কত পার্সেন্ট দেওয়া ছিল প্রশ্নে, সুদ দেওয়া ছিল 10%। আমরা এখানে 10% এই যে বছরের শুরুতে ঋণের উপরে ধরতে হবে। এটার উপর যদি 10% কাজ করেন তাহলে আসবে আপনার 50,000 টাকা। এবার আসল কত, অর্থাৎ আপনি কিস্তি দিচ্ছেন এত, তাহলে সুদে চলে যাচ্ছে এত, তাহলে আসল বাবদ কত খরচ হবে বা আসল বাবদ কত পরিশোধ করতেছেন আপনি সেটা দেখাতে হবে। তাই কিস্তি থেকে সুদ বিয়োগ করেন, কিস্তি থেকে সুদ যদি বিয়োগ করেন তাহলে আপনার আসবে 81,900 টাকা। আমি ক্যালকুলেটর করে বসাচ্ছি, আপনি খুব দ্রুত চেক করবেন। তারপর এবার আসল যেহেতু এত টাকা চলে যাচ্ছে, তাহলে আপনার আসল ছিল 5 লক্ষ, 5 লক্ষ থেকে এত টাকা চলে গেল, এখন আর কত টাকা আছে, আর 4,18,100 টাকা আছে। অর্থাৎ আপনি বছরের শুরু ঋণ থেকে আসলটা বিয়োগ করবেন, তাহলে শেষের ঋণটা পেয়ে যাবেন। ওকে, তাহলে এবার দ্বিতীয় বছরে আমরা ওই যে বছরের শুরুতে যেটা ছিল আগের বছরে সেটা এখানে নিয়ে আসবো। তাহলে 4,18,100 টাকা বসালাম, কিন্তু আমরা কিস্তি দিব 1,31,900 টাকায়। ওকে, এবার সেম আমরা বছরের শুরুতে ঋণের উপর এবার 10% ধরবো, তাহলে সুদ পাবো। এটার উপর যদি আপনি 10% ধরেন তাহলে আপনি পাচ্ছেন কত, 41,810 টাকা। এবার কিস্তি থেকে সুদ বিয়োগ করেন, কিস্তি থেকে যদি সুদ বিয়োগ করেন তাহলে আসলটা পেয়ে যাচ্ছেন। কিস্তি থেকে সুদটা বিয়োগ করলে কত পাচ্ছেন, 90,090 টাকায় পাচ্ছেন আপনি। অর্থাৎ এটা থেকে যদি এটা বিয়োগ করেন তাহলে 90,090 টাকা। এবার আপনি কি করবেন, তাহলে শুরুর ঋণ থেকে আসলটা বিয়োগ করবেন, তাহলে শেষের ঋণটা পাচ্ছেন। তাহলে সেভাবে আমরা কত পাই, 3,28,010 টাকা। আশা করি বুঝে গেছেন। হ্যাঁ, এবার পরেরটা আবার দেখুন, যদি না বুঝেন, 3,28,010 টাকা আমরা কিস্তি দিব সেম, কিস্তি কিন্তু প্রতি বছর এটা সেমই থাকবে, 1,31,900 টাকা। এবার আপনি সুদ পরিশোধ করবেন, তাহলে আপনি বছরের শুরু ঋণ থেকে শুরু ঋণের উপর যদি 10% ধরেন তাহলে আপনি কত পাচ্ছেন, 32,801 টাকা, 32,801। এবার কিস্তি থেকে সুদ বিয়োগ করেন তাহলে আসল বাবদ কত যাচ্ছে, 99,099 টাকা। এটাকে রাউন্ড ফিগার করে লেখার দরকার নেই, আপনি যা আসছে তা বসাবেন। তারপর এবার শুরু ঋণ থেকে আসলটা বিয়োগ করব, তাহলে শেষের ঋণটা পাবো। শেষের ঋণ পাওয়া যাচ্ছে 2,28,911 টাকা। এবার চতুর্থ বছর, পঞ্চম বছরে কিন্তু একটা ম্যাজিক আছে, ওইটা একটু খেয়াল করবেন। দেখেন, তাহলে এটা আমরা এখানে নিয়ে আসবো 2,28,911 টাকা। এবার সেম আমরা কিস্তিটা দিচ্ছি 1,31,900। তারপরে সেম এটার উপরে এখন 10% ধরবো, সুদ পাবো, তাহলে 10% মেরে আমরা পাচ্ছি 22,891 টাকা। এবার কিস্তি থেকে সুদ বিয়োগ করেন তাহলে আসল বাবদ যাচ্ছে 1,09,009 টাকা। এবার শুরু ঋণ থেকে আসল বিয়োগ করুন তাহলে পাচ্ছেন 1,19,902 টাকা। এবার সেম পঞ্চম বছর আসল বছরে আসেন, এবার এখানে একটা কাজ আছে আমাদের, 1,19,902 টাকা, আর এখানে হলো 1,31,900 টাকা। তাহলে এখন আপনি কিন্তু বছরের শুরুতে ঋণ আছে আর লাস্ট বছরে গিয়ে 1,19,902, কিন্তু আপনি কিস্তি দিচ্ছেন কত, 1,31,900। অর্থাৎ আপনি সুদ আছে এখানের ভিতরে। এখন সুদটা কত, আমরা সবসময় সুদ বের করেছি কার উপর ধরে, বছরের শুরুর উপর 10% ধরে আমরা বের করেছিলাম, তাই না? কিন্তু লাস্ট বছরে এসে যদি আপনি 10% ধরে যদি এখানে বসান তাহলে কিন্তু এখানে 2-1 টাকা গন্ডগোল হয়ে যাবে বা 10-12 টাকা গন্ডগোল হয়ে যাবে। তো সেই কারণে লাস্ট বছরে এসে পার্সেন্টের কাজটা করবেন না। এটা কেন হয়, কারণ ওই যে আমরা দশমিকের পরে আগে পিছিয়ে করে কম লিখেছি বেশি লিখেছিলাম, ওই কারণে 2-4 টাকা গন্ডগোল হয়ে যায়। তাই আপনি কি করবেন, লাস্ট বছরে এসে কিস্তি থেকে শুরু ঋণটা বিয়োগ করবেন। কিস্তি থেকে যদি শুরু ঋণটা যদি বিয়োগ করেন তাহলে আপনার মান আসতেছে 11,998 টাকা। অর্থাৎ কিস্তি থেকে লাস্ট বছর, এটা ষষ্ঠ, অর্থাৎ যদি আপনাকে 6 বছরের কাজ দেয় তাহলে কিন্তু ষষ্ঠ বছরে সেই কাজটা করবেন। হ্যাঁ, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করে পেলাম 11,998। এবার এটা থেকে যদি এটা বিয়োগ করেন, অর্থাৎ আমরা কিস্তি থেকে সুদ বিয়োগ করে তো আসল পাই না, তাহলে কিস্তি থেকে সুদ বিয়োগ করলে আমরা এটাই পাচ্ছি বরাবর 1,19,902।
এবার 1 লক্ষ অর্থাৎ শুরু ঋণ থেকে আসলটা বিয়োগ করেন, তাহলে আর কোনো টাকাই অবশিষ্ট থাকলো না। কিন্তু আপনি পঞ্চম বছর যদি পার্সেন্টের কাজ করেন, এটার উপর যদি ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু 2-4 টাকা গন্ডগোল হয়ে যাবে। তো সেই কারণে এটা করতে হবে। আমি শুরুতে আরেকটা কথা বলি নাই, এখানে আপনাকে দুইটা বিষয় থাকে। একটা হলো বছরের শুরুতে আপনি পরিশোধ করবেন, অর্থাৎ ঋণটা আপনি শুরুতে পরিশোধ করবেন নাকি শেষে পরিশোধ করবেন। এখানে আমাদেরকে কোনো কথাই বলা ছিল না, এখানে কি শুরুতে নাকি শেষে বলা ছিল না। তাহলে যদি কোনো কিছুই বলার না থাকে, তাহলে আমাদের ধরে নিব শেষে। তাই শেষের সূত্র হচ্ছে এটা। আর যদি শুরুতে হয়, তখন কিন্তু এখানে 1+i একটা বাড়তি চলে আসে। সেটা দিয়ে আমরা পরে আরেকটা অঙ্ক করব, সেটাও দেখার আমন্ত্রণ রইল। এখন দেখুন, এখানে আমরা শেষে ধরে অঙ্ক করেছি, আবার কিন্তু শেষে অনেক সময় উল্লেখ করে দেয়। কিন্তু শেষে যদি উল্লেখ করে না দেয়, যদি শুরুর কোনো কথা উল্লেখ না থাকে, তাহলে এটা শেষে বুঝে আপনি অঙ্কটা করবেন। তাহলে অঙ্কটা এইভাবেই সমাপ্ত করবেন। এখন শুরুতে যেটা কিস্তি আছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে করব, আরেকটা ক্লাসে করব, কারণ এখানে অনেক লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে পরবর্তী ক্লাসটা করার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।